Good morning, student, and welcome to Adda 24/7 WBCS Topper official YouTube চ্যানেলে। আর আমি তোমাদের সঙ্গে সুমিত স্যার। আজকে আমি ক্লাসটা রেকর্ড দিচ্ছি, রেকর্ড ক্লাস হচ্ছে, এটা লাইভ ক্লাস হচ্ছে না। যদি ক্লাস করতে করতে কোথাও অসুবিধা থাকে, অসুবিধা মনে হয়, তাহলে সেটা তোমরা কমেন্ট সেকশানে লিখে নিতে পারো, আমি সেটাকে দেখে দেবো। বা আমি যখন সোমবার থেকে আবার লাইভ ক্লাসে আসব, তখন সেই কমেন্টটাও তোমরা করে দিতে পারো যে কোথায় আমার অসুবিধা হয়েছে, সেই জায়গাটা আমি একবার বুঝিয়ে দেবো। তা জানোই যে আমার আমাদের ইউটিউবের কিন্তু রুটিন শিডিউল একটু চেঞ্জ হয়েছে। আমার সেক্ষেত্রে সোম থেকে শনি প্রত্যেক দিনই কিন্তু এখন সকাল 8টা থেকেই ক্লাস থাকছে, তোমরা ভালো করে ফলো করছো। যেটা আমার শুক্রবারে আগে 10টা থেকে ছিল, সেটাও কিন্তু এখন 8টা থেকেই হয়েছে। অর্থাৎ সোম, মঙ্গল এবং বুধ পরপর 3 দিন আমার থাকছে হলো বাংলা চ্যানেলতে, অর্থাৎ আড্ডা 24/7 বাংলাতে রয়েছে। আর বৃহস্পতি, শুক্র এবং শনি এই 3 দিন আমার কিন্তু WBCS টপারে ক্লাস থাকছে। প্রথম 3 দিন অর্থাৎ সোম থেকে বুধবার পর্যন্ত আমি আড্ডা 24/7 বাংলাতে মডার্ন হিস্ট্রির ওপরে ক্লাস নিচ্ছি, রেলওয়ে গ্রুপ ডির ওপরে, এবং সেটা রুটিন তোমরা অলরেডি দেখতে পাচ্ছ বা দেখে নিয়েছো। সেই রুটিনের যেই সমস্ত টপিক রয়েছে, সেই টপিকটাই কিন্তু আমি পরপর পড়াচ্ছি। আর এই 3 দিন যে থাকছে, অর্থাৎ টপারে যে 3 দিন থাকছে, তার মধ্যে এই শনিবারটা আমি শুধুমাত্র অপশনাল ক্লাস নিচ্ছি তোমাদের। আর বৃহস্পতিবার আর শুক্রবার সেটা আমি মিক্সড ওয়াইজ ক্লাস নেব, অর্থাৎ BCS WBCS ওরিয়েন্টেড ক্লাসটা এখানে আমি নেব। তাই যারা আমার রুটিন এখনও জানো না, তাদের প্রত্যেককেই বলে দিচ্ছি, আমার রুটিন হচ্ছে সোম থেকে শুরু করে শনিবার পর্যন্ত একই টাইম, ঠিক সকাল 8টার সময়। সোম থেকে বুধবার হচ্ছে আড্ডা 24/7 বাংলাতে আমার ক্লাস থাকছে। এখন বর্তমানে আমি রেলওয়ের গ্রুপ ডির ওপরে যে আমাদের ক্লাস চলছে পরপর, সেই রুটিনটা দেখেই প্রত্যেক দিন ক্লাস হচ্ছে। আর বৃহস্পতি, শুক্র এবং শনি এই 3টে দিন আমি থাকছি হলো WBCS টপার চ্যানেলে। আর শুধুমাত্র শনিবারটা আমি থাকছি হলো অপশনাল নিয়ে। তাই আর এই সপ্তাহে প্রথম অপশনাল ক্লাস এটাই। আজকের যে কোশ্চেনটা আমি পড়াবো সেটা হচ্ছে, শেরশাহ কি সংস্কারক না উদ্ভাবক ছিলেন? প্রত্যেককে আবার ওয়েলকাম আড্ডা 24/7 WBCS টপার চ্যানেলটিতে। এবং যারা প্রথম এই ক্লাসটা দেখছো, ক্লাসটা প্রত্যেক দিন বা সবসময় দেখার জন্য, বা নতুন নতুন যা ক্লাস আসছে সেটা দেখার জন্য এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর যারা এখনও ক্লাস দেখছো, তারা ক্লাসটাকে দ্রুত গতিতে শেয়ার করে দাও, যাতে সম পরিমাণ স্টুডেন্টের কাছে আমরা পৌঁছে যেতে পারি এবং অপশনাল ক্লাসটা দেখাতে পারি আমরা। ক্লিয়ার? প্রথমেই বলে দিচ্ছি, এই ক্লাসটা আমি রেকর্ড দিচ্ছি, তাই যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট সেকশনে যে জায়গাটা বুঝতে পারোনি সেই জায়গাটা লিখে দিও, বা সোমবার থেকে যখন লাইভ সেশনে থাকবো তখন তোমার কোনো অসুবিধা হলে সেটা সম্পর্কেও তুমি বলে দিতে পারো। ক্লিয়ার? তাহলে শুরু করছি। আজকের আমাদের কোশ্চেন হচ্ছে, শেরশাহ কি সংস্কারক না উদ্ভাবক ছিলেন? দেখো, শেরশাহ থেকে আমরা জেনারেলি 2টো কোশ্চেন পরীক্ষার জন্য পড়ে যাই WBCS এর ক্ষেত্রে, মানে অপশনালের ক্ষেত্রে। একটা কোশ্চেন হচ্ছে, শেরশাহকে কি আমরা আকবরের পূর্বসূরি বলতে পারি? যে কোশ্চেনটা আমি তোমাদের কিন্তু YT-তে পড়িয়েছি, মানে এই ইউটিউবে কিন্তু আমি ক্লাসটাও করিয়েছি, যে শেরশাহকে কি আমরা আকবরের পূর্বসূরি বলতে পারি? এবং আরেকটা কোশ্চেন যেটা থাকে, সেই কোশ্চেনটাও ভাবলাম পড়িয়ে দিই, তাহলে তোমাদের সিরিজটা কমপ্লিট হয়ে যাবে। সেটা হচ্ছে, শেরশাহ কি সংস্কারক ও উদ্ভাবক ছিলেন? এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে সবসময় যেটা আমরা মাথায় রাখবো, এখানে আমাদের মতামতটাকে এখানে লিখতে বলা হয়েছে। অর্থাৎ আমাদের মতামত মানে কোনটা বলছি আমি? আমরা যে মতটা দিচ্ছি সেটা কি? আমাদের মতের কিন্তু তেমন কোনো গুরুত্ব নেই যদি আমরা আমাদের মতের পাশে ঐতিহাসিকদের কথা মেনশন না করতে পারি। তাই ঐতিহাসিকদের মতের ভিত্তিতে আমরা আমাদের মতটাকে এখানে তুলে আনব। এই যে আমরা আলোচনাটা করব, এই আলোচনাটায় বা এই কোশ্চেনটার ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় পজিটিভ দিকটাই আলোচনা করব, কারণ এখানে আমাকে কিন্তু নেগেটিভ আলোচনা করতে হবে না। মানে সমালোচনা অবশ্যই করব, কিন্তু নেগেটিভ যে তিনি সংস্কারক ছিলেন না,
উদ্ভাবক ছিলেন না, এই কথাটা কিন্তু আমাদের বলতে হবে না, কারণ এটা ঠিকও হবে না। যদি আমরা বলি যে শেরশাহ একজন সংস্কারক ছিলেন না, একজন উদ্ভাবক ছিলেন না, তাহলে সম্পূর্ণ ভুল কথা হবে। ঠিক আছে, তাই এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে সবসময় নিজের শৈলীকে ফুটিয়ে তুলতে হবে, নিজে যেটুকু আমরা জানি সেটাকে আমরা এখানে প্রেজেন্ট করতে পারবো। ক্লিয়ার? চলো তাহলে স্টার্ট করি। তবে প্রত্যেক দিনের মতো ক্লাস শুরু করার আগে যেটা কোটেশন দিয়ে আমরা ক্লাস শুরু করি, সেই কোটেশন সম্পর্কে একটু দেখিয়ে দিই। দেখে নাও এই চেনা কোটেশনটা, এটা আমি আগেও পড়িয়েছি, তোমরা জানো এই কোটেশনটা কার। ডু অর ডাই, করেঙ্গে ইয়া মরেঙ্গে। ঠিক আছে, যদি জানো তাহলে সেক্ষেত্রে কমেন্ট সেকশানে লেখো এই মতটা কার ছিল, ঠিক আছে, এই উক্তিটা কার ছিল এবং কোন আন্দোলনের ক্ষেত্রে এই উক্তিটা কে ব্যবহার করেছিল। আমি ঠিক কমেন্ট সেকশন পড়ে নেব যে তোমরা কি কি উত্তর লিখলে। তাহলে ডু অর ডাই এই উক্তিটা কার? এই উক্তিটা একজন বিখ্যাত দেশপ্রেমিক যার নাম মোহনদাস করমচাঁদ গান্ধী, এবং এই উক্তিটি তিনি মেনলি ব্যবহার করেছেন যে আন্দোলনের ক্ষেত্রে, আন্দোলনটার নাম হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনের ক্ষেত্রে তিনি এই প্রবল উদ্যমমূলক উক্তিটি ব্যবহার করছেন, যেটা হচ্ছে ডু অর ডাই, নয় করব নয় মরব, মানে স্বাধীনতা নেব নয় মরব। তেমনই আমাদের জীবনের প্রত্যেকের প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত যে আমরা যে লক্ষ্যের জন্য এগোচ্ছি, যতদিন সেই লক্ষ্য আমাদের সাকসেসফুল না হচ্ছে ততদিন কিন্তু আমরা তার হাল ছাড়ব না। তাহলে এই দেশত্ববোধক মানুষগুলোর উক্তিগুলোই আমাদের মধ্যে কিন্তু একটা নতুন অনুপ্রেরণা সৃষ্টি করে, এবং সেই অনুপ্রেরণা সৃষ্টির ক্ষেত্রে ইতিহাস এই সাবজেক্টটার গুরুত্ব কিন্তু অপরিসীম আমাদের, তাই তো? চলো আমরা আজকে কোশ্চেনে চলে যাই। আমাদের কোশ্চেন যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে শেরশাহ কি সংস্কারক না উদ্ভাবক। এই কোশ্চেনের সূচনা পয়েন্ট যেটা আমরা আলোচনা করব, শেরশাহের উদ্ভব বা সূচনা। সূচনা কিভাবে লিখতে হয় সেই সম্পর্কে কনসেপ্ট তোমাদের আমি আগেই দিয়ে দিয়েছিলাম, যে সূচনা হলো এমন একটা বিষয়বস্তু যেটা যে ঘটনাটা আমরা লিখছি বা যে কোশ্চেনটা আমরা লিখছি তার সঙ্গে পূর্ববর্তী ঘটনার কোনো সাদৃশ্য বা মিল এখানের মধ্যে তুলে দিয়ে আমাদের সূচনাটা লিখতে হবে। সূচনাটা এমনভাবে তৈরি করতে হবে যাতে সূচনা থেকে আমরা পরের স্টেপ খুব ইজিলি যেতে পারি। তাই এই সূচনাটা লেখার ক্ষেত্রে আমরা এই পয়েন্টগুলোকে ব্যবহার করতে পারি বা পয়েন্টগুলোকে মনে রেখে সূচনা লিখতে পারি। সেটা কি? শেরশাহের উদ্ভব। তাহলে শেরশাহের উদ্ভব যদি আমরা দেখি, তাহলে প্রথমেই আমাদের ঠিক আগে যে কোশ্চেনটা পড়েছিলাম সেই কোশ্চেনের ভিত্তিতে আমাদের বলতে হয় যে আকবরের পূর্ববর্তী যদি কোনো সুলতানি সাম্রাজ্যের শাসক থেকে থাকেন তাহলে তিনি হলেন শেরশাহ। কি বললাম? আকবরের পূর্ববর্তী সুলতানি যুগের যদি আইন প্রণয়নের দিক থেকে শ্রেষ্ঠত্ব দেখতে চাও, জনসাধারণের কল্যাণমূলক দিক থেকে যদি শ্রেষ্ঠত্ব দেখতে চাও, তাহলে সেই ক্ষেত্রে যিনি আকবরের পূর্বসূরি রূপে পরিচিত তার নামই হচ্ছে শেরশাহ। তা শেরশাহের এই সাম্রাজ্য তৈরি করার ক্ষেত্রে, এই জনহিতকর কার্যাবলী পরিচালনা করার ক্ষেত্রে তার পেছনে ছিল নিরলস প্রচেষ্টা, উদ্যম শক্তি, সংস্কারের প্রতি অদম্য স্পৃহা। এই যে টার্মগুলো আমি ইউজ করলাম, ঠিক আছে, যে অক্লান্ত পরিশ্রম তার ছিল, ঠিক আছে, বা নিরলস পরিশ্রম ছিল, সংস্কার করার ইচ্ছা, এইগুলোই কিন্তু তাকে শ্রেষ্ঠত্বের শিরোপায় এনেছিল। আজকে আমাদের মধ্যে যদি সেই রকম প্রবণতা না থাকে তাহলে তো আমাদের ক্ষেত্রেও আমরা কিন্তু সেই জায়গাটাতে পৌঁছাতে পারবো না। তাহলে আমাদের চেষ্টা দরকার, চেষ্টা না করলে উপায় কী করে বেরোবে, তাই না? তাহলে শেরশাহের ক্ষেত্রে এইগুলো কিন্তু যথেষ্ট রূপে কার্যকরী। কিন্তু শেরশাহে তুমি পূর্বজীবন দেখো, সাসারামের একজন সাধারণ জায়গিরদারের ঘরে তার কিন্তু জন্ম হয়েছে। সাসারামের একজন সাধারণ জায়গিরদারের ঘরে তিনি জন্মেছেন, এবং তিনি তার বুদ্ধিমত্তা, তিনি তার প্রচেষ্টা, তিনি তার অদম্য স্পৃহার দরুন তিনি কিন্তু কিছুদিন চলে থাকা মুঘল সাম্রাজ্যকে বন্ধ করে দিলেন এবং নিজে মধ্যযুগের ইতিহাসে একটা আলাদা সাম্রাজ্য গঠন করে তিনি দেখালেন। কতদিন চলেছিল সেটা বড় ব্যাপার নয়, কিন্তু মুঘলের মতো সাম্রাজ্যকে তো কিছুদিন তিনি বন্ধ করে দিতে পেরেছিলেন, এবং দিল্লির ইতিহাসে দিল্লির সিংহাসন তিনি আরোহণ করে ভারতবর্ষের মধ্যযুগে একটা নতুন যুগের কিন্তু সূত্রপাত তিনি করেছিলেন। এই হচ্ছেন শেরশাহ। শেরশাহের আলোচনা করতে গিয়ে
অনেক ঐতিহাসিক রয়েছেন, তাদের মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য একজন রুশ ঐতিহাসিকের কথা আমাকে বলতেই হবে, যার নাম হচ্ছে কোকা আন্তনোভা। কোকা আন্তনোভা তিনি কি বলছেন? শেরশাহের সঙ্গে নেপোলিয়নের তুলনা করছেন। অর্থাৎ নেপোলিয়ন যেমন একজন সাধারণ সৈনিক ছিলেন, শেরশাহের ক্ষেত্রে সেই সাধারণ সৈনিকতাটাই দেখা গেছিল। অর্থাৎ সাধারণ থেকে তারা অসাধারণের পথে পাড়ি দিয়েছিলেন। যেহেতু এই কোকা আন্তনোভা, যিনি রুশ ঐতিহাসিক, তিনি নেপোলিয়নের সাহসিকতা, বীরত্ব, অদম্য চেষ্টা সঙ্গে শেরশাহের অদম্য চেষ্টা এবং আলাদা জিনিসগুলোকে উল্লেখ করার চেষ্টা করেছেন। অর্থাৎ শেরশাহের সঙ্গে নেপোলিয়নের একটা সাদৃশ্য তিনি খোঁজার চেষ্টা করেছেন। কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু সমস্ত কিছু পজিটিভিটি এটা কিন্তু থাকে না, তার মধ্যে কিছু জিনিস কিন্তু নেগেটিভও থাকে। শেরশাহের মধ্যেও সেই নেগেটিভ দিকটাও কিন্তু ছিল, এটাকে কিন্তু আমরা একেবারে অস্বীকার করতে পারি না। যেমন কি ছিল? যেমন তিনি জিজিয়া কর বন্ধ করেননি। তাহলে এই যে আমরা ধর্মসহিষ্ণুতার কথা বলছি, তাহলে ধর্মসহিষ্ণুতার ক্ষেত্রে শেরশাহের তো এই দিকটার প্রতি নজর দেওয়া উচিত ছিল, কিন্তু তিনি কি করলেন? জিজিয়া কর তিনি বন্ধ করলেন না। তিনি যখন রাজপুতদের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছেন, তখন তিনি সেই যুদ্ধটাকে কি বলছেন? জেহাদ, মানে ধর্মযুদ্ধ। তাহলে রাজপুতদের সঙ্গেও তার ব্যবহার কিন্তু খুব একটা যে ভালো ছিল সেরকমও কিন্তু দেখতে পাই না। তাহলে এইগুলো হচ্ছে শেরশাহের নেগেটিভ দিক আমরা দেখছি। আগেই বলছি প্রত্যেকটা মানুষেরই বা প্রত্যেকটি রাজাই কিন্তু পজিটিভ নেগেটিভ দুটো দিকই রয়েছে। আকবরের ক্ষেত্রেও তাই রয়েছে। এরকম নয় কিন্তু যে আকবর সমস্ত দিক থেকে উদার ছিলেন, এরকম নয় কিন্তু। তেমনি শেরশাহের ক্ষেত্রেও এটা রয়েছে। তা যখনই এই শেরশাহের এই নেগেটিভ দিকটা চলে আসছে, তখনই আমাদের দেখতে হবে যে শেরশাহের নেগেটিভ কিন্তু খুব কম রয়েছে, নেগেটিভ দিকটা খুব কম রয়েছে, পজিটিভ দিক বা তার ভালো গুণাবলী বেশি রয়েছে। তাই অনেক ঐতিহাসিক কিন্তু এটাও বলছেন যে মধ্যযুগের ইতিহাসের পরিপ্রেক্ষী যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব যে মধ্যযুগে এই সমস্ত ঘটনা সাধারণ ব্যাপার ছিল, খুবই সাধারণ ব্যাপার ছিল, এবং শেরশাহ তার ভালো গুণাবলীর দ্বারা এই সামান্য যে নেতিবাচক দিকগুলো ছিল সেইগুলোকে সে চাপিয়ে দিতে সক্ষম হয়েছিল। তাই শেরশাহকে আমরা কি বলবো? শেরশাহকে আমরা বলবো মধ্যযুগের আলাউদ্দিন খলজি এবং তোমার মোহাম্মদ বিন তুগলক, আর মুঘল যুগের আকবর, এই দুজনের মধ্যবর্তী জায়গায় একটা উজ্জ্বল নক্ষত্রের মতো বিরাজমান করেছেন তিনি। কেন আমি আলাউদ্দিন খলজি এবং মোহাম্মদ বিন তুগলকের কথা বললাম? কারণ কিছুক্ষণ পরেই আমি যখন নেক্সট পয়েন্ট পড়াবো তখন দেখতে পাবে তিনি কিন্তু আলাউদ্দিন খলজি বা মোহাম্মদ বিন তুগলকের থেকে বেশ কিছু নীতি গ্রহণ করেছিলেন এবং সেটা নিজের মতো করে সেটাকে কিন্তু যেখানে দরকার ছিল সেই সামনেই শেরশাহ কিন্তু সেটার প্রয়োগও করেছিলেন। এবং অজান্তেই তিনি যে শাসন ব্যবস্থা চালু করে গেলেন সেটা মুঘলদের জন্য তিনি কিন্তু অজান্তে রেখে গিয়েছিলেন, যেটা মুঘলরা কিন্তু ফলো করেছিল। তাই আমরা বললাম শেরশাহ মধ্যযুগের আলাউদ্দিন খলজি এবং মোহাম্মদ বিন তুগলক এবং মুঘল যুগের আকবরের মধ্যস্থতাকারী এক উজ্জ্বল নক্ষত্রের মতো আমাদের মধ্যযুগের ইতিহাসে বিরাজমান রয়েছে। এটাই হচ্ছে আমাদের সূচনা হওয়া উচিত, এটাই আমাদের শেরশাহের উদ্ভবের প্রেক্ষাপট হওয়া উচিত। আমি যা বললাম আশা করি তোমরা বুঝতে পারলে, এবং যেটুক কথা আমি বললাম সেটা দিয়ে তোমরা তোমাদের মতো করে একটা সূচনা তৈরি করে নিও। ঠিক আছে, একটা সুন্দর করে সূচনা তৈরি করে নিও। এখানে জাস্ট প্রথম লাইনটা এইভাবেই শুরু করো, তাহলে শুনতে ভালো লাগবে। যে শেরশাহের পূর্ববর্তী মধ্যযুগের একটা গুরুত্বপূর্ণ শাসক যদি আমরা দেখি তাহলে তার নাম হচ্ছে শেরশাহ। এবার তুমি বলো শেরশাহ কীভাবে সাম্রাজ্যে এসছেন, শেরশাহ কে, কোথা থেকে তার জন্ম হয়েছে, কিভাবে তার উত্থান হয়েছে, কার সঙ্গে তাকে তুলনা করা হয়েছে, তার নেগেটিভ দিক কী আছে, কিভাবে নেগেটিভ দিকগুলো পজিটিভ দিকের দ্বারা ঢেকে গিয়েছিল, এবং অবশেষে শেরশাহ উজ্জ্বল নক্ষত্র কাদের মাঝখানে অবস্থান করেছে। অপূর্ব সুন্দরভাবে একটা সূচনা তোমরা কিন্তু তৈরি করতে পারো। এবং এর মধ্যে শুধু যে আমার কথাই মেনশন করতে হবে এরকম নয়, তুমি নিজের কথাটাও কিন্তু মেনশন করে দিতে পারো। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে শেরশাহের উদ্ভব বা সূচনার প্রেক্ষাপটটা আমরা আলোচনা করলাম। নেক্সট আমরা শেরশাহকে উদ্ভাবক এবং সংস্কারক কোন কোন দিক থেকে বলতে পারি, কি কি দিক হতে পারে। যেমন ধরো তার জনহিতকর কাজের দিক থেকে বলতে পারি আমরা, জনহিতকর কাজ।
বা জনকল্যাণমূলক কাজ, এই দিক থেকে আমরা শেরশাহকে একজন সংস্কারক বিখ্যাত বলতে পারি। আর কোন দিক থেকে বলতে পারি? যদি তার ধর্মনীতি দেখি তাহলে সেই দিক থেকে একটা সংস্কারক হিসাবে আমরা তাকে দেখে থাকতে পারি। 3 নম্বর যদি দেখি তাহলে শেরশাহের জাতীয়তাবাদী নীতি, মানে জাতীয়তাবোধ জাগরণ করা, এই আফগানদের মধ্যে যে জাতীয়তাবোধ জাগরিত হচ্ছে সেটার কথা আমি বলছি। এই একটা নীতি হতে পারে। আর কি নীতি হতে পারে আমাদের? শেরশাহের যে সমস্ত সংস্কৃতি বা স্থাপত্য ছিল, এই স্থাপত্যর মধ্যে হিন্দু মুসলিম সম্প্রীতি ঘটেছে, এটাতেও আমরা দেখাতে পারি। তাহলে এই 4টে দিক আমরা আজকে আলোচনা করব, এই 4টে পয়েন্ট আমরা বিশেষত আলোচনা করব। তাহলেই আমরা দেখাতে পারবো যে শেরশাহ অবশ্যই একজন সংস্কারক যেমন ছিলেন তেমনই একজন উদ্ভাবকও কিন্তু ছিলেন। ঠিক আছে, চলো এবার দেখি শেরশাহের জনহিতকর কার্যাবলীর মধ্যে কি পড়ে। চলো দেখো, জনকল্যাণমূলক যে ভূমিকা শেরশাহের সেটা আলোচনা করা হচ্ছে এখানে। অবশ্যই এখানে বলতে হবে যে শেরশাহের সাম্রাজ্য ছিল জনকল্যাণমূলক বা জনগণের ইচ্ছার উপর নির্ভরশীল একটা সাম্রাজ্য, অর্থাৎ যেখানে জনগণের ইচ্ছা প্রতিষ্ঠিত হয়েছিল। তাই বহু ঐতিহাসিক শেরশাহের এই গুণাবলীর জন্য শেরশাহকে কি বলছেন? বলছেন তিনি হলেন জনগণের অভিভাবক। তিনি বলছেন জনগণের অভিভাবক ছিলেন হচ্ছে শেরশাহ। তার শেরশাহের যদি আমরা শাসন ব্যবস্থা দেখি বা জনকল্যাণমূলক কার্যাবলী দেখি তাহলে আমরা দেখতে পাবো যে তিনি আলাউদ্দিন খলজি এবং মোহাম্মদ বিন তুগলক, যার কথা আমি কিছুক্ষণ আগে বললাম, তাহলে মোহাম্মদ বিন তুগলক এবং হচ্ছে আলাউদ্দিন খলজির মতোই তিনি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ে তোলার পক্ষপাতী ছিলেন। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এখানে কার কথা বলা হচ্ছে? আমরা জানি মধ্যযুগে বহু উলেমা শ্রেণীর মানুষরা ছিলেন যারা শাসন ব্যবস্থায় হস্তক্ষেপ করতেন। আমরা দাসবংশের সময় বহু দেখেছি যে 40 চক্র যখন ছিল, 40 চক্রটা ইলতুৎমিশ কেন গঠন করেছিলেন? যাতে ইলতুৎমিশের মৃত্যুর পর তার পরিবারের লোকজন ঠিকঠাকভাবে সিংহাসনে বসতে পারে, সমস্ত কিছু যাতে ঠিকঠাক হয়, সে ইলতুৎমিশকে যাতে সঠিক বুদ্ধি দিতে পারে। কিন্তু একটা সময় এসে 40 চক্র নিজেই ক্ষমতা নিয়ে নিচ্ছে, তারা রাজাকে নির্বাচন করছে, তারা সুলতানকে নির্বাচন করছেন। তাহলে সুলতান কি হয়ে যাচ্ছেন? তাদের হাতের পুতুলে পরিণত হচ্ছে। আলাউদ্দিন খলজি এসে সেই উলেমাদের তিনি কিন্তু তার শাসন ব্যবস্থা থেকে সরিয়ে আনার চেষ্টা করেছিলেন এবং তিনি বলেছিলেন কিংশিপ নোস কিংশিপ। এই যে কিংশিপ নোস কিংশিপ, এটা যে আলাউদ্দিন খলজির বিখ্যাত স্পিচ ছিল, বলবনের সময়ও আমরা দেখতে পারবো যে বলবনও কিন্তু স্বাধীন চেতনার একজন সুলতান ছিলেন। না হলে তিনি ডিভাইন রাইট অফ কিংশিপ, এককেন্দ্রিক শাসন ব্যবস্থা কখনোই তিনি প্রবর্তন করতে কিন্তু পারতেন না। মোহাম্মদ বিন তুগলকের সময় তুমি দেখো, সবাই বলছে মোহাম্মদ বিন তুগলক হচ্ছেন একজন পাগলা রাজা। কেন পাগলা? তিনি কি পাগলা ছিলেন? পাগল ছিলেন তিনি? কোনো মতেই নয়। তিনি প্রশাসনিক কার্যাবলীতে কোনো সময় উলেমা বা অভিজাতদের হস্তক্ষেপ পছন্দ করতেন না। তিনি তাদেরকে ইক্তা দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। এই যে ইক্তার বিবর্তন তোমাদের যে অপশনালে আমি পড়িয়েছি, নোটসটা একবার দেখে নিও, এখানে বুঝতে পারবে প্রত্যেকের স্বরূপটা কি। এই জন্যই মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে সব থেকে বেশি কিন্তু আমরা বিদ্রোহকে দেখতে পাই। সব থেকে বেশি বিদ্রোহ মোহাম্মদ বিন তুগলকের সময় হচ্ছে, কারণ তুগলক বংশ এমনি বড়, সব থেকে বড় সাম্রাজ্য তুগলক বংশ। তাহলে মোহাম্মদ বিন তুগলক যখন খবর পাচ্ছেন উত্তর দিকে বিদ্রোহ হচ্ছে, তিনি উত্তর দিকে বিদ্রোহ বন্ধ করতে যাচ্ছেন, দক্ষিণ দিকে আবার তিনি শুনতে পাচ্ছেন বিদ্রোহ হচ্ছে। ফলে একটা মানুষ কত চলাফেরা করবে? এই জন্যই মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন জায়গা স্বাধীন হয়ে যাচ্ছে, তার তুগলক থেকে সাম্রাজ্য থেকে বেরিয়ে আসছে, তাই না? যেমন বিজয়নগর, বাহমনি, এই জায়গাগুলো কিন্তু সেখান থেকে বেরিয়ে আসছে। তাই বলা হচ্ছে যে এরা ধর্মনিরপেক্ষ সাম্রাজ্য তৈরি করার পক্ষপাতী ছিলেন।
শেরশাহের ক্ষেত্রেও আমরা কিন্তু সেই জিনিসটাই দেখতে পাই, সেই গুরুত্বপূর্ণ ভূমিকাটাই দেখতে পাই আমরা। শেরশাহ কী করতেন? শাসন কার্যের প্রত্যেকটা দপ্তর নিজের তত্ত্বাবধানে রাখতেন, প্রত্যেকটি দপ্তর নিজের তত্ত্বাবধানের মধ্যে রেখেছিলেন। অর্থাৎ প্রত্যেকটি দপ্তরের যারা হেড তাদের সঙ্গে তিনি দেখা করতেন। কোনো নির্দেশনামা যদি আসতো তাহলে সেই নির্দেশনামাটাকে ঠিকঠাক তিনি পাঠ করতেন। এমনকি মাজাহার দ্বারা তিনি কিন্তু সেনাবাহিনীর সঙ্গে ডিরেক্ট সেনাবাহিনীর পরিদর্শন করতে যেতেন। অর্থাৎ শেরশাহের রাজত্বকালে এমন কোনো দপ্তর ছিল না যেখানে তার দৃষ্টিই ছিল না, বা তিনি দৃষ্টিকে এড়িয়ে গিয়েছিলেন, এরকম কোনো দপ্তরই ছিল না সেই সময়। অর্থাৎ তিনি কতটা নিজেকে ওই কাজে রেখেছিলেন সেটা কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। সবথেকে বড় কথা, শেরশাহ কিন্তু উলেমাদেরও শাসন ব্যবস্থা অন্তর্ভুক্ত করতেন না, পছন্দ করতেন না, কিন্তু একেবারে এদেরকে কিন্তু সরাতেও তিনি পারেননি। অর্থাৎ তুমি যদি ভাবো যে উলেমা মুক্ত শাসন ব্যবস্থা শেরশাহ চালু করেছিলেন, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। উলেমাদের যতদূর সম্ভব তিনি দূরে রাখার চেষ্টা করেছিলেন। আর জনকল্যাণের মূলক কার্যাবলীর মধ্যে তার অনেক কিছু রয়েছে। পোস্টাল ডিপার্টমেন্ট তৈরি করা দেখতে পারো তুমি, তারপরে হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তৈরি করছেন তিনি যাতায়াতের সুবিধার জন্য। বিভিন্ন রাস্তা, শুধু গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কেন, তিনি জিটি রোড কেন, তিনি আরও অনেক রোড চালু করেছিলেন। তাহলে এইগুলো জনকল্যাণমূলক কার্যাবলী। অর্থাৎ জনগণের অভিভাবকের মতো তিনি তার শাসন ব্যবস্থা পরিচালনা করেছেন। শুধু তাই নয়, যদি আমরা তার ধর্মসহিষ্ণুতাটাকে দেখি, তাহলে ধর্মসহিষ্ণুতার ক্ষেত্রে আমরা কোন জিনিসটা দেখব তিনি তার শাসনকালে বহু হিন্দুদের উচ্চ প্রশাসনিক পদে কিন্তু নিযুক্ত করেছিলেন। বহু হিন্দুদের তিনি উচ্চ প্রশাসনিক পদে নিযুক্ত করছেন। তার মধ্যে একজন হিন্দু সেনাপতির নাম আমাকে বলতে হবে, যিনি তার সেনাপতি ছিলেন, যার নাম ব্রহ্মজিৎ গৌড়। আমরা নাম তার কিন্তু শুনেছি, ব্রহ্মজিৎ গৌড়। সুতরাং শেরশাহ তার সাম্রাজ্যকে জনসাধারণের ইচ্ছার ওপর স্থাপন করেছিলেন ঠিকই, কিন্তু তার মধ্যেও কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট আমাদের মধ্যে থাকে। সেটা কি? সেটা হচ্ছে পক্ষপাত দোষে তিনি কিন্তু দুষ্ট হচ্ছেন। কারণ কি? দেখো, জনগণের কল্যাণ, জনগণের ইচ্ছা আমি তখনই শুনবো যখন সেই ইচ্ছাটা সত্যি অন্যান্যদের কি হবে না, উন্নতি ঘটাতে সাহায্য করবে। নাহলে আমি সবসময় যদি জনগণেরই ইচ্ছা শুনি, তাহলে একসময় জনগণ বলতে পারে যে রাজা আপনি নেমে আসুন, আমি আপনার পাশে গিয়ে বসবো। তাহলে সেটা তো সম্ভব নয়। তাই অনেক ঐতিহাসিক বলছেন যে এই যে এত কথা তিনি যে শুনছেন জনগণের, তাহলে এইটার দ্বারা তার সাম্রাজ্যে একটু হলেও পক্ষপাতিত্ব দুষ্ট হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তবে এই প্রসঙ্গে এটা বলতে হবে যে পক্ষপাতী দুষ্ট তেমনভাবে হচ্ছে না, কারণ শেরশাহ তার রাজত্বকালে যারা ভূস্বামী শ্রেণী ছিল তাদেরকে কিন্তু যথেষ্ট পরিমাণ কন্ট্রোলে রাখতে সক্ষম হয়েছিলেন, নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছিলেন। সেটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের জনকল্যাণমূলক কার্যাবলী বা ভূমিকা। ক্লিয়ার? তাহলে ছোট্ট করে জনকল্যাণমূলক কার্যাবলী একটুখানি শুনে নাও এখন বিস্তৃতভাবে গল্পটা শুনলে, কিন্তু যখন তুমি নোটসটা তৈরি করছো এই পয়েন্টটা দিয়ে, তখন তুমি কিভাবে পয়েন্টটা লিখবে সেটা একটুখানি বলে দিই। তাহলে বলবে যে শেরশাহ অবশ্যই জনগণের ইচ্ছার ওপরে তার শাসন ব্যবস্থা পরিচালনা করার চেষ্টা করেছিলেন। তাই অনেক ঐতিহাসিক শেরশাহকে জনগণের অভিভাবক হিসাবে উল্লেখ করেছিলেন বা বর্ণনা করেছেন। তবে এটা সত্যি, শেরশাহ আলাউদ্দিন খলজি এবং মোহাম্মদ বিন তুগলকের মতো ধর্ম নিরপেক্ষ একটি শাসন ব্যবস্থা প্রবর্তন করার ভূমিকা নিয়েছিলেন। এবং সেই ক্ষেত্রে শেরশাহের ক্ষেত্রে যেটা আমরা দেখি যে তিনি জনহিতকর কার্যাবলীর সঙ্গে সঙ্গে প্রশাসনিক বিভিন্ন দপ্তরের যারা হেড তাদের সঙ্গে নিয়মিত কথাবার্তা, বৈঠক, কোনো নির্দেশাবলী বা আদেশনামা এলে সেগুলোকে পর্যবেক্ষণ করা, মাজাহার পরে বাহিনীতে তত্ত্বাবধান করানো, সমস্ত কিছু। অর্থাৎ শেরশাহের নজরের বাইরে কোনো দপ্তরই ছিল না, এটা বলতে পারি। তবে তিনি তার শাসন ব্যবস্থায় উলেমা শ্রেণীর মানুষ যারা ছিলেন তাদেরকে মুক্ত করে শাসন ব্যবস্থা কোনো সময় কিন্তু পরিচালনা করতে সক্ষম হননি। অর্থাৎ উলেমা মুক্ত শাসন ব্যবস্থা তিনি প্রবর্তন করেননি। কিন্তু তার ধর্মসহিষ্ণুতা যদি আমরা দেখি যে তিনি জিজিয়া কর বন্ধ করলেন না ঠিকই, কিন্তু তিনি বহু হিন্দুদের কিন্তু উচ্চ পদে নিয়োজিত করেছিলেন। তার সবথেকে বড় উদাহরণ তার সেনাবাহিনীর যিনি প্রধান ব্রহ্মজিৎ গৌড়, তার একজন বিখ্যাত হিন্দু সেনাপতি ছিলেন। সুতরাং
এই জনহিতকর কার্যাবলী দেখে অনেক ঐতিহাসিকই তার শাসন ব্যবস্থায় পক্ষপাতিত্ব দোষে দুষ্ট করেছেন, কিন্তু তার পরিপ্রেক্ষিতেও যারা নিউট্রালভাবে আলোচনা করেছেন তারা বলেছেন যে পক্ষপাতিত্ব দোষ এই কথাটা আমরা মানতে পারলাম না, কারণ শেরশাহ ভূমিরাজ যারা ভূস্বামী ছিলেন তাদেরকেও কিন্তু নিয়ন্ত্রণ তিনি রাখতে পেরেছিলেন। তিনি ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থা প্রবর্তন করেছেন এবং জনকল্যাণমূলক শাসন ব্যবস্থা প্রবর্তন করেছেন। তাহলে আপনারা দেখান যে কোথা থেকে আপনারা বলছেন যে এটা পক্ষপাত দোষে দুষ্ট। এটাই হচ্ছে জনকল্যাণমূলক কার্যাবলীর মেন কথা। ক্লিয়ার? নেক্সট দেখি পরের পয়েন্টটা কি আছে। ধর্মনীতিতে শেরশাহ, যেটা আমি বলেছিলাম যে এই কটা পয়েন্ট আমি আজকে আলোচনা করব মেনলি। ধর্মনীতির ক্ষেত্রে কি দেখব আমরা? দেখো, শেরশাহের ধর্মনীতিতে আমরা কিন্তু কোনো তার শরীরে রাজরক্ত দেখতে পাই না, অর্থাৎ শেরশাহ কিন্তু কোনো রাজার পরিবার থেকে বিলং করেন না। সুতরাং তার ধর্মনীতিতে, তার রাষ্ট্রীয় ব্যবস্থাতে কোনো রাজরক্তের গুরুত্ব বা রাজরক্ত ছিল না। এবং যদি দিল্লির সিংহাসনের দাবিদার হিসাবে আমরা দেখি, তাহলে দেখব যে হুমায়ুনের থেকেও শেরশাহের দাবিটা কিন্তু বেশি হওয়া উচিত ছিল। কোন পরিপ্রেক্ষিতে তোমরা বলতে পারো? বোঝো একটা কথা, যে যে জায়গায় সবথেকে বেশি দিন ধরে বসবাস করছে সে তার সেই জায়গার প্রতি বেশি কিন্তু দাবি থাকে। অর্থাৎ যদি আমার পূর্বপুরুষ 5 পূর্বপুরুষ একটা জমিতে বসবাস করে, তাহলে সেই জমির ওপরে দাবি আমার সব থেকে বেশি। কেউ অন্যখানে 1 বছর বসবাস করলো, সে আমার জায়গায় কিন্তু আসতে পারবে না। এই পরিপ্রেক্ষিতে আমি বলছি যে দিল্লির সিংহাসনের দাবিদার হিসাবে হুমায়ুনের থেকেও শেরশাহ দাবিদার বেশি ছিল। কারণ কি? কারণ শেরশাহ 3 পুরুষ ধরে সেখানে বসবাস করছে, ভারতে 3 পুরুষ ধরে বসবাস করছে। আর মুঘলদের ক্ষেত্রে সবে বাবর এসছে, বাবরের পরে এসছে হুমায়ুন। তাহলে সেই দিক থেকে বিচার করলে ঐতিহাসিকরা বলছেন যে দিল্লির সিংহাসনের দাবিদার অবশ্যই শেরশাহের হওয়া উচিত। যদিও এই কথাটা অনেক সমালোচনার মধ্যে দিয়ে যায়, তা সত্ত্বেও ঐতিহাসিকদের মত তাই ফেলে দিতে আমরা পারলাম না। তারা এই মতে, কারণ দেখো যে যার যুক্তিতে তার মনোভাব প্রেরণ করতে পারে, তাই না? তাহলে সেই যুক্তিতেই সে তার মনোভাবকে প্রেরণ করছেন বা বর্ণনা করছেন এখানে, বুঝতে পারলাম। এছাড়া শেরশাহ কবে সিংহাসনে বসছিলেন? যখন তার বয়স হচ্ছে 68 বছর বয়সে। 68 বছর বয়সে প্রথম ভারতীয় হিসাবে তিনি সিংহাসনে বসলেন এবং একজন সুদক্ষ রাজার বা সুদক্ষ শাসন ব্যবস্থা পরিচালনা করার মাধ্যমে তিনি মধ্যযুগের ভারতবর্ষে একজন শ্রেষ্ঠ মুসলিম নরপতির শিরোপা কিন্তু নিয়ে গেলেন। তবে এই যে তিনি এত বছর বয়সে সিংহাসনে বসেছিলেন বলে ভাবার দরকার নেই যে ধর্মনীতি বা তুমি বলতে পারো বিভিন্ন সংকীর্ণতা তাকে যে গ্রাস করেছিল, এটা কিন্তু নয়। শেরশাহের শাসন ব্যবস্থা যদি দেখি, তাহলে দুর্নীতি এবং অবিচার শেরশাহ কোনো মতেই পছন্দ করতেন না। দুর্নীতি আর অবিচারকে শেরশাহ কোনো মতেই পছন্দ করতেন না। তার সাম্রাজ্যে যদি খুব ঘনিষ্ঠ ব্যক্তিও অপরাধ করত, তাহলে তার শাস্তি কিন্তু সেমই হতো। কৃষকদের প্রতি তিনি কিন্তু শ্রদ্ধাশীল ছিলেন, অর্থাৎ কৃষকদের স্বার্থ রক্ষার জন্য তিনি বিশেষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তাই ঐতিহাসিক স্মিথ এই কথাটা বলেই ফেললেন। এই প্রসঙ্গে ঐতিহাসিক স্মিথের কথা আমার মনে এলো। তিনি এই কথাটা বলেই দিলেন, যদি শেরশাহের আকস্মিক মৃত্যু না ঘটত, শেরশাহের যদি আকস্মিক মৃত্যু না ঘটত, তাহলে মুঘল বংশ জন্মাতই না। এটা স্মিথ যথার্থ বলে উঠলেন। এটাই শেরশাহের ধর্মনীতি। বুঝতে পারলাম তো? তাহলে শেরশাহের ধর্মনীতি হচ্ছে এটাই। তাহলে মাথায় রাখবে ছোট্ট করে পয়েন্ট, যে শেরশাহের ধর্মনীতিতে কোনো তার শরীরে রাজরক্ত প্রবাহিত হয়নি। ঠিক আছে? যা করেছে সে নিজের চেষ্টায়, নিজের সাবলীলতার দ্বারাই তিনি করে উঠতে পেরেছিলেন। আর যদি দিল্লির সিংহাসনের দাবিদার হিসাবে তাকে দেখি, তাহলে হুমায়ুনের থেকে শেরশাহের দাবিটা সবথেকে বেশি হওয়া উচিত। কারণ শেরশাহ তার 3 পুরুষ ধরে বসবাস করছে, আর হুমায়ুন জাস্ট 1 পুরুষ, তার আগের জনই ভারতে প্রবেশ করেছে। সেই হিসাবে তাকে মাথায় রাখতে হবে। আর তাই 68 বছর বয়সে সিংহাসনে বসার পরেও
শেরশাহের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পাই, তিনি একজন ভারতের যোগ্য নরপতি হিসাবে তিনি উল্লিখিত হয়েছেন। মধ্যযুগের ইতিহাসে একজন যোগ্য নরপতি, মুসলিম যোগ্য নরপতি তার মধ্যে আমরা দেখতে পাই। তিনি অন্যায় অবিচার কোনোটাকেই সহ্য করতেন না, তাই তার পরিবারেও বা তার চেনা পরিচিত মানুষও যদি অপরাধ করতেন তাহলেও কিন্তু তাকে সমপরিমাণী শাস্তি তাকে বহন করতে হতো। কৃষকদের তিনি স্বার্থ রক্ষার জন্য প্রচুর প্রচেষ্টা করেছেন। এই যে জনহিতকর কার্যাবলী, এই যে ধর্মনীতি তার, এই যে তার নীতি, এটার ওপরে ভিত্তি করে ভীমসেন স্মিথ যথার্থই এই কথাটাই বলে দিলেন, যদি আকস্মিকভাবে শেরশাহের মৃত্যু না ঘটতো তাহলে হয়তো মুঘল বংশ বা মুঘল বংশ তৈরি হতো না। ক্লিয়ার? নেক্সট পরের পয়েন্টে আসি। এই যে যেভাবে আমরা WBCS অপশনাল পড়ছি, আশা করি আমি গোটা 1.5 মাস 2 মাস ধরে ক্লাস নিচ্ছি এবং প্রত্যেকটা কোশ্চেন অনেকে টপিক ওয়াইজ আলোচনা করেছে, অনেক জায়গায় টপিক পড়ানো হয়। এবার টপিক থেকে তুমি বেছে অ্যান্সার করে নাও, কোশ্চেন বানিয়ে নাও। কিন্তু আমি দেখেছি যে এইটা করতে গিয়ে স্টুডেন্টের মধ্যে একটা সমস্যা তৈরি হয় যে কী কোশ্চেন আসছে সেটাই তো আলোচনার মধ্যে এলো না। তাই আমি প্রথম থেকেই ঠিক করেছিলাম যে আমি যখন তোমাদের পড়াবো সেই ক্ষেত্রে আমি প্রত্যেকটা কোশ্চেন বলবো। আমি ইচ্ছা করলে শেরশাহ একদিনেই আলোচনা করে চলে যেতে পারতাম এবং বলে দিতাম এই 2টো কোশ্চেন হতে পারে, এই 2টো কোশ্চেন তোমরা বানিয়ে নিও, তাহলে এই ব্যাপার। কিন্তু না, আমি প্রত্যেকটি আলাদা আলাদা কোশ্চেন তোমাদের জন্য তৈরি করেছি এবং প্রত্যেকটা কোশ্চেন একবার করে রিপিট করি না। আমি মিনিমাম 1 ঘন্টার ক্লাসে 3 থেকে 4 বার এক একটা পয়েন্ট আলোচনা করি। কেন জানো? কারণ এই ওয়াইটির সেশনে তোমরা কিন্তু কোনো নোটস পাচ্ছ না, যা বানাতে হচ্ছে তোমাদের নিজের বানাতে হচ্ছে। তাই জন্যই কিন্তু আমি অনেকবার একটা কথা রিপিট করে যাই এবং তোমরা যাতে ঠিকঠাক করতে পারো। কিন্তু তা সত্ত্বেও অনেকের প্রবলেম হতে পারে যে স্যার আমি যতক্ষণ ইউটিউবের ক্লাসটা দেখছি ঠিক আছে, যতক্ষণ লিখছি ঠিকঠাক লিখতে পারছি না। তাদের জন্য আড্ডা 24/7 বাংলা বেঙ্গলি আমাদের জন্য WBCS হিস্ট্রির ওপরে একটা অপশনাল কোর্স নিয়ে এসছে এবং সেই কোর্সে আমিই থাকব। অর্থাৎ এতদিন আমার পড়ানোর ধরনটা তোমরা বুঝে গেছো, বুঝতে পারছো আমি কিভাবে পড়াই। যদি আমার ক্লাস তোমাদের উপকারে এসে থাকে, যদি মনে করো যে না এটা আমার উপকারে আসবে স্যার, আমি আপনার প্রতি ভরসা রাখতে পারছি, তাহলে সেই ক্ষেত্রে, এবং যদি আমাদের WBCS A আর B গ্রেডের স্বপ্ন থাকে তাহলে তো অবশ্যই আমাদের একটা অপশনাল নিতেই হবে। তাহলে সেই ক্ষেত্রে আমার 22শে নভেম্বর খুব তাড়াতাড়ি চলে এসছে, এই 22শে নভেম্বর থেকে একটা আড্ডা 24/7 বাংলা নতুন কিন্তু একটা কোর্স নিয়ে এসেছে, যেটা হচ্ছে WBCS হিস্ট্রি অপশনাল 2022। এই কোর্সটার সম্পর্কে একটু বলে দিই, কারণ অনেক স্টুডেন্টের ক্ষেত্রে এটা প্রশ্ন আসছে, আমরা দেখছি যে কোর্সটা কতক্ষণ ধরে হবে, কোন ভার্সানে নোট দেওয়া হবে, কটা কোশ্চেন পড়তে হবে, এরকম অনেক কথা রয়েছে। তা প্রত্যেকের অ্যান্সার, এই কোর্সটা আমি স্টার্ট করছি 22শে নভেম্বর থেকে স্টার্ট হচ্ছে। সপ্তাহে 3 দিন ক্লাস হবে এবং প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টা করে নিচ্ছে। 1 ঘন্টা করে নিলে অপশনালটা একটু সমস্যা হচ্ছে, মানে হয় আমার ক্ষেত্রে মনে হয় যে আমি ঠিকঠাক বোঝাতে পারলাম না, স্টুডেন্টরা বুঝতে পারলো না। তাই জন্য প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টা করে হচ্ছে, অর্থাৎ সপ্তাহে 3 দিন করে ক্লাস হচ্ছে, সোমবার, বুধবার, শুক্রবার, মাঝখানে একদিন করে গ্যাপ রয়েছে। কটা থেকে ক্লাস হচ্ছে? 11টা থেকে ক্লাস হচ্ছে, 11টা থেকে 1টা। কোন ভার্সানে ক্লাস হচ্ছে? বাংলা ভার্সানে ক্লাস হচ্ছে এবং ক্লাসের মধ্যেই পড়া আমরা 70% মাথায় নিয়ে নিচ্ছি, মুখস্থ করে নিচ্ছি। এই যে ইউটিউবেরও যে ক্লাস নিচ্ছি, অলরেডি তোমরা যারা মন দিয়ে শুনছো, যদি আমার 5টা স্টুডেন্ট মন দিয়ে শোনে তাহলে কিন্তু আমি 100% শিওর যে তারা কিন্তু মাথায় ঢুকিয়ে নিয়েছে, ওটা ঢুকবে, এটা আমি ভরসা রাখি আমার পড়ানোর ক্ষেত্রে। তা সেই ক্ষেত্রে এটা বাংলা ভার্সানে হবে এবং তোমরা কিন্তু নোটসও পেয়ে যাবে। টোটাল 160 ঘন্টার মতো ক্লাসটা নেব আমি, 160। তাহলে এই কোর্সটা পারচেস করার জন্য আমাদের চলে যেতে হবে, প্রত্যেকেই মোবাইলে আড্ডা 24/7 অ্যাপটাকে তোমরা ডাউনলোড করেই নিয়েছো হয়তো, আর যারা করনি ইমিডিয়েট করে নেবে। করার পরে তুমি যখন এখানে যাবে, নিচে দেখবে একদম সাইটে
স্টোর বলে একটা অপশান রয়েছে তোমার ঠিক ডান দিকের নিচের একদম নিচে, সে স্টোরে গেলে তুমি এরকম বিভিন্ন কোর্সের পিকচারগুলোকে দেখতে পাবে এবং এগুলো কী কী ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো সব লেখা থাকবে। সেখানে তুমি ক্লিক করবে, ক্লিক করার পর তুমি যখন ওটা পারচেস করতে যাবে তখন একটা কোড তোমাকে ইউজ করতে হবে। আড্ডা থেকেও কোড দেওয়া রয়েছে, কিন্তু সেখানে তুমি যে পার্সেন্টটা তুমি পাবে, আমাদের ফ্যাকাল্টি কোড ইউজ যদি তুমি করো তাহলে তুমি তার থেকে কিছুটা বেশি কিন্তু ডিসকাউন্ট তুমি পাবে। তাহলে কোন কোড ইউজ করবে? যদি আমার কোড ইউজ করতে চাও তাহলে আমার কোড দেখো নিচে একদম লাল কালিতে যাচ্ছে, বা আমি কোড লিখে দিচ্ছি, আমার কোড হচ্ছে Y368, Y368, এটা হচ্ছে আমার কোড। এই কোডটাকে ইউজ করতে পারো, বা তোমার যেই সমস্ত টিচারদের ক্লাস ভালো লাগে তাদের কোডও ইউজ করতে পারো। সেক্ষেত্রে তুমি কিন্তু একদম ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে কোর্সটা পারচেস করতে পারো। আর আরেকটা বলে দিই, যারা WBCS মহাপ্যাকে রয়েছে অলরেডি, তাদের কাছে এইরকম কোনো কোর্স পারচেস করার কোনো দরকার নেই, কারণ তোমরা কিন্তু এটা ফ্রি অ্যাক্সেস পাবে। তাই যারা WBCS মহাপ্যাককে পারচেস করতে চাও তারাও সেম প্রসেসে WBCS মহাপ্যাকে গিয়ে তোমার ফ্যাকাল্টি কোড ইউজ করতে হবে। আমার কোড হচ্ছে Y368, তাহলে তুমি কিন্তু মহাপ্যাকটাকে পারচেস করতে পারো। ফলে কি হবে, তুমি 12 মাস 24 মাস, দুটো মাসেরই তুমি দেখতে পাবে যে 1 বছর বা 2 বছরের আমাদের কোর্স রয়েছে, যেটাই নাও না কেন ওই টাইম পিরিয়ডের মধ্যে যতগুলো কোর্স আসবে তুমি কিন্তু সব কটা কোর্সের অ্যাক্সেস পেয়ে যাবে ফ্রি অফ কস্ট, আলাদা কিচ্ছু লাগবে না। ক্লিয়ার? চলো, এবার যেটা আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে শেরশাহের জাতীয়তাবোধে শেরশাহ। দেখো লেখা আছে, তাহলে জাতীয়তাবোধে শেরশাহ কি? এতক্ষণ আমরা শেরশাহের কী কী পয়েন্ট আলোচনা করলাম? জনহিতকর কার্যাবলী আলোচনা করলাম, ধর্মনীতি আলোচনা করলাম, শেরশাহের উদ্ভব নিয়ে আলোচনা করলাম। এবার জাতীয়তাবোধে বলবো যে শেরশাহ একজন শুধু সামান্য সৈনিক কিন্তু ছিলেন না। এই যে আমরা প্রথমে বললাম না যে শেরশাহ সৈনিক হয়ে তার জীবন শুরু করেছিলেন, এটা বললাম না, এটা থেকে মাথায় তোমাদের হতে পারে যে বা বুঝতে অসুবিধা হতে পারে যে শেরশাহ তার একজন সামান্য সৈনিক ছিলেন, কিন্তু তিনি কিন্তু একজন সামান্য সৈনিক ছিলেন না, তিনি কিন্তু অনেকগুলো স্থানের অধিকারীও ছিলেন। কোন কোন স্থান? যেমন শেরশাহ একজন সুচতুর পরিকল্পনাকারীও ছিলেন, ঠিক আছে, সুচতুর সেনাপতিও ছিলেন। তাই জন্যই আমরা দেখতে পাই যে হুমায়ুনের মতো একজন রাজার দুর্বলতার দিক বা ভুলভ্রান্তির দিক তিনি বারবার পরিলক্ষণ করেছেন, দেখেছেন, এবং সেখান থেকে তিনি কি করলেন, এমন কিছু চাললেন যার ফলে হুমায়ুন কিন্তু পরাস্ত হতে বাধ্য হয়েছিলেন। তাই বললাম যে তিনি একজন সুচতুর সামরিকবিদও ছিলেন, এবং এর দরুনই তিনি কি করলেন, এর দরুনই তিনি কিন্তু পরাজিত করলেন। কাকে? হুমায়ুনকে পরাজিত করলেন। মাথায় থাকবে। এছাড়া আমরা যেটা দেখতে পাই সেটা কি, যখন আফগান জাতি, শেরশাহ কোথা থেকে বিলং করছে? আফগান শক্তি থেকে বিলং করছে। তাহলে যখন আফগান শক্তি ছত্র ছাড়া হয়ে গেছিল, তাদের মধ্যে যখন কোনো রকম একতাবদ্ধতা ছিল না, তখন শেরশাহই কিন্তু তাদেরকে একতাবদ্ধ করতে সক্ষম হয়েছিলেন, একত্রিত করেছিলেন। তাহলে সেই ক্ষেত্রে শেরশাহের এই যে জাতীয়তাবোধ, সেটা কিন্তু বিশেষ উল্লেখের দাবিদার। তাই আমি এখানে লিখেছি পয়েন্ট হিসাবে, যাতে তোমরা মনে রাখতে পারো যে জাতীয়তাবোধে শেরশাহের অবদান কতটা রয়েছে। বুঝতে পারলাম? তাহলে শুধু সৈনিক হিসাবে নয়, অন্যান্য ক্ষেত্রেও শেরশাহের পারদর্শিতা, এটা মাথায় রাখছো, ঠিক আছে। একজন সুদক্ষ পরিকল্পনাকারী হিসাবে তার পারদর্শী রয়েছে। হুমায়ুনের মতো রাজাকে এই জন্যই তিনি পরাজিত করতে সক্ষম হয়েছিলেন। আর কি দেখলাম আমরা শেরশাহের ক্ষেত্রে? শেরশাহ যখন আফগান শক্তি যখন বিনষ্ট হয়ে যাচ্ছিল বা ছন্নছাত্রা হয়ে গেছিল, তখন তিনি তাদের মধ্যে জাতীয়তাবোধের উন্মেষ ঘটিয়েছিলেন। ক্লিয়ার? তাহলে এই পয়েন্টটাই ছোট্টই পয়েন্ট। নেক্সট পয়েন্টটা কি আছে দেখো, স্থাপত্য ও ভাস্কর্যে শেরশাহ। আমি এরকম পয়েন্ট কেন লিখেছি? আমি পয়েন্ট লিখেছি, দেখো পয়েন্ট তো তোমরা পরীক্ষার হলে লিখবে না, পয়েন্টগুলো জাস্ট আমাদের মাথায় নিয়ে যেতে হবে। তাহলে স্থাপত্য এবং ভাস্কর্যের ক্ষেত্রে শেরশাহের যে অবদান, সেই কথাটাই আমি বলছি। দেখো, শেরশাহ যে সারা জীবন লড়াই করেছেন, জনহিতকর কাজ করেছেন, এটা কিন্তু শুধু উল্লেখযোগ্য নয়। শেরশাহ একজন সুশিক্ষিত ছিলেন। তার যদি তুমি আরবি ভাষা দেখো, ফার্সি ভাষায় দেখো, তার কিন্তু মানে এই ভাষাগুলোর প্রতি তার যথেষ্ট আকর্ষণের বিষয় ছিল। অর্থাৎ এই ভাষার ব্যুৎপত্তিগত
ক্ষেত্রে শেরশাহের কিন্তু অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল এবং সেই তার শিক্ষার মনোভাব তার স্থাপত্যের ক্ষেত্রেও কিন্তু পড়েছিল। একটা কথা সবসময় আমরা জানি যে শিক্ষা অন্ধকারকে দূর করে। যে যত শিক্ষিত হবে সে সমাজের তত ভুলভ্রান্তির দিকগুলো কিন্তু ধরতে পারবে। তাই রাজা যদি শিক্ষিত না হন তাহলে সমস্যা হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে তোমরা আমাকে কিন্তু একটা প্রশ্ন করতে পারো। কি প্রশ্ন? যে স্যার, আকবর তো নিরক্ষর ছিলেন, তাহলে আকবরের শাসন ব্যবস্থাটা আমরা এত উল্লেখ কী করে বলছি? একদম ঠিক কথা। এক্সেপশনাল অবশ্যই থাকবে, নয় মানুষ শিক্ষিত হবে, নয় তার আন্তরিকতা থাকবে, তার দূরদৃষ্টি থাকবে। যদি আন্তরিকতা, দূরদৃষ্টি এবং শিক্ষা তিনটেরই যদি অভাব হয় তাহলে সে মানুষ কোনো সময় রাজা হতে পারে না। এটা আমি পার্সোনালি মনে করি। চিন্তা করে দেখো, আমরা ধরলাম আকবর পড়াশোনা জানেন না, কিন্তু আকবরের দূরদর্শিতা, আকবরের সহিষ্ণুতা, আকবর যা দেখে এসেছে সেখান থেকে তার অভিজ্ঞতা, এইগুলো কিন্তু এবং ভগবান প্রদত্ত ক্ষমতা আকবরকে কিন্তু শ্রেষ্ঠ নরপতির আদর্শ দিয়েছিল। আমি নেগেটিভ কথা কিন্তু ধরছি না, আমি পজিটিভলি বলছি, কারণ নেগেটিভ থাকতেই পারে। আমি বলছি যে প্রত্যেকটা মানুষের মধ্যে নেগেটিভ থাকতে পারে। তাহলে সেটা কি করেছে? তাকে ওপরে তুলে ধরেছে। তেমনি শেরশাহের ক্ষেত্রে তার শিক্ষাটা তার স্থাপত্য ভাস্কর্যের মধ্যে দেখা গেছে। তিনি খুব অল্প দিন শাসন করেছেন, বেশি দিন রাজত্ব তিনি করতে পারেননি, তিনি খুব অল্প দিন রাজত্ব করেছেন। এবং তিনি তার শিল্পরীতিতে কি শিল্পরীতি তুলে ধরেছেন জানো? হিন্দু, মুসলিম, পারসিক আর কি আফগান। হিন্দু, মুসলিম, পারসিক, আফগান, এই চারটি শিল্পরীতিকে তিনি সমন্বয় ঘটিয়েছিলেন। তাই ডক্টর, একজন ঐতিহাসিক কানুনগো, তোমরা নাম শুনেছ, তিনি বলছেন যে শেরশাহের ইচ্ছা কী ছিল? প্রত্যেকটি পরগনাতে একটা করে দুর্গ নির্মাণ করা তার পরিকল্পনা ছিল। তাহলে এটা তার শাসন কার্যের আরও উন্নতি করার পরিকল্পনা ছিল। আমরা জানি শেরশাহ তার সাম্রাজ্যের শাসন ব্যবস্থার সুবিধার জন্য সরকার, পরগনা এইগুলোকে ভাগ করেছিলেন। তাই তার ইচ্ছা ছিল, এটা কে বলছেন? ডক্টর কানুনগো বলছেন যে এটা শেরশাহের ইচ্ছা ছিল যে প্রত্যেকটা পরগনাতে একটা করে যাতে দুর্গ নির্মাণ করা যায়। কিন্তু সময় অল্প তিনি পেয়েছিলেন, তিনি বেশি দিন বাঁচেননি, তাই তিনি কিন্তু এটা তৈরি করতে পারেননি, প্রত্যেকটা পরগনাতে দুর্গ তৈরি করতে পারেননি। তবে তার উল্লেখযোগ্য স্থাপত্যকৃতির মধ্যে দুটোর কথা আমাদের বলতেই হবে উদাহরণ হিসাবে। তুমি বাকি মনে রাখতে পারো বা না পারো, এই দুটোকে তোমাকে মনে রাখতেই হবে। যেমন দিল্লির পুরানা কেল্লার কথা মাথায় রাখতে হবে। দিল্লির পুরানা কেল্লা, এটা কেন উল্লেখযোগ্য? এটা ভারতবর্ষে হিন্দু এবং মুসলিম এদের দুজনের সমন্বয়কারী হিসাবে এটা বিশেষভাবে উল্লেখযোগ্য একটা নিদর্শন আমরা বলতে পারি। একজন বিখ্যাত আর্কিটেক্ট রয়েছেন যার নাম হচ্ছে ফার্গুসন, নাম তোমরা শুনেছ, জেমস ফার্গুসন। তিনি বলছেন যে শেরশাহের রাজত্বকালে তার শ্রেষ্ঠ স্থাপত্য, মানে হিন্দু মুসলিম একত্রিতবদ্ধকরণ যে স্থাপত্য, সেটা হচ্ছে সাসারামে তার সমাধি ব্যবস্থাটা যদি আমরা দেখি, সেটা কিন্তু শ্রেষ্ঠ নিদর্শন। তিনি বলছেন সাসারামে তার যে সমাধি সেটা বিশেষ উল্লেখযোগ্য। এবং তিনি বলছেন এই স্থাপত্যগুলো যদি আমরা ভালো করে পরিলক্ষণ করি তাহলে সেই স্থাপত্যগুলো থেকে আমরা শেরশাহের চরিত্র সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি। এটাই হচ্ছে তার মূল বৈশিষ্ট্য, এটাই স্থাপত্যের মূল বৈশিষ্ট্য। তাহলে স্থাপত্যের মাধ্যমে আমরা দেখতে পারলাম বা ভাস্কর্যের মাধ্যমে দেখতে পারলাম শেরশাহ কিন্তু একটা নতুন রীতির উদ্ভাবক করেছিলেন। এই জন্য শেরশাহকে কি বলি আমরা? সুলতানি যুগ আর মুঘল যুগের মধ্যবর্তী একজন মানুষ, বা অর্থাৎ ব্রিজ তৈরি করে দিয়ে গেছেন তিনি, এই জন্যই কিন্তু আমরা বলতে পারি। তাই তিনি অবশ্যই উদ্ভাবক তো ছিলেনই, এটা নিয়ে আমরা কোনো সন্দেহই নেই আমাদের কাছে, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের স্থাপত্য এবং ভাস্কর্য সম্পর্কে আলোচনা। তাহলে সবার লাস্টে আমরা কি দেখব? সমালোচনা বা উপসংহারে আমরা কি দেখব? যে শেরশাহের সমস্ত দিক এই যে আমরা আলোচনা করলাম, সেখান থেকে আমাদের কাছে কি কি কথা উঠে এলো, কি কি দিক আমাদের কাছে উঠে এলো? এক নম্বর হচ্ছে শেরশাহ প্রজাদের প্রতি উদার বা দাক্ষিণ্যতা মনোভাব, কৃষকদের প্রতি তিনি
যত্নবান ছিলেন, উন্নত বিচার ব্যবস্থা তিনি স্থাপন করেছিলেন, কর্তব্যপরায়ণতা ভূমিকা তার মধ্যে দেখা গেছিল, একজন সুশাসক তিনি ছিলেন, একজন দক্ষ সেনাপতির ভূমিকা তিনি পালন করেছেন, তথা মানে সবথেকে বড় কথা রাজনৈতিক সংগঠনই তিনি কিন্তু করেছিলেন। তাহলে এই সমস্ত দিক থেকে আমরা অবশ্যই শেরশাহকে কিন্তু দেখতে পাই, বা ভারতবর্ষের ইতিহাসে এই সমস্ত দিকের ওপরে বিচার করেই বা এই সমস্ত গুণাবলীর ওপরে বিচার করে আমরা কিন্তু এটা বলতে পারি যে শেরশাহ হলেন মধ্যযুগের ভারতবর্ষে আকবরের পূর্বসূরি। এই কথাটা অবশ্যই বলতে হবে। তবে আকবরের সঙ্গে শেরশাহের পার্থক্য অবশ্যই রয়েছে, যেটা এখানে আমি আলোচনা করব না। তবে এটা মাথায় রেখো, শেরশাহ যেখানে যে জিনিসটা দরকার সেখানে সেই জিনিসটা কিন্তু প্রয়োগ করেছেন, এটা কিন্তু তার মধ্যে আমরা দেখতে পাই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে জনগণ যেটা চাইছে শেরশাহ সেটাই দিয়ে দিচ্ছেন, কারণ জনগণের অভিভাবক। এটাই কিন্তু আকবরের সঙ্গে শেরশাহের মেন পার্থক্য, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই এই সমস্ত দিক যদি আমরা আলোচনা করি তাহলে আমরা এটা অবশ্যই বুঝতে পারি যে শেরশাহ কিন্তু নতুন কিছু চালু করেননি বা মৌলিক কিছু কিন্তু করেননি। তিনি যা করেছেন তার পূর্বসূরি মানে আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, এদের যে নীতিগুলো সেইগুলোকে সময়ের পরিপ্রেক্ষিতে আরও বেশি উন্নত করলেন, মডার্নাইজ করে দিলেন, এবং অজান্তেই তিনি যে শাসন ব্যবস্থা পরিচালনা করলেন সেটার অনেক অংশই কিন্তু মুঘলরা অনুকরণ করেছিলেন, এটা কিন্তু তার অজান্তেই। তাই আমরা বলতে পারি যে সুর বংশ প্রতিষ্ঠা করা থেকে শুরু করে যদি আমরা শেরশাহের বা মধ্যযুগের সুর বংশে প্রজাহিতৈষী বা ধর্মসহিষ্ণু মনোভাব যদি আমরা তার মধ্যে লক্ষ্য করে থাকি, সেই পয়েন্টের বিচারে শেরশাহ অবশ্যই একজন সংস্কারক ছিলেন এবং একজন উদ্ভাবক ছিলেন। এটা কোনো মতেই আমরা কিন্তু অস্বীকার করতে কিন্তু পারি না। এই হচ্ছে মেন ব্যাপারটা। ক্লিয়ার? তাহলে সবার কাছে আমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলাম যে কি হলো ব্যাপারটা। ক্লিয়ার? আমাদের এই কোশ্চেনটা শেষ করার পরে যেন প্রত্যেক সময় আমি কোশ্চেনের এক নজরে পুরো কোশ্চেনটা একবার বলে দিই। এটা আমি বলবো, বলার আগে আমাদের কি কি কোর্স এখন চলছে সেটা সম্পর্কেও একটুখানি কনসেপ্ট বলে দিই। এখন আমাদের T20 ব্যাচ চলছে, তোমরা জানো, এবং এই T20-র মধ্যে অনেকগুলো স্টার্ট হয়ে গেছে এবং অনেকগুলো স্টার্ট হচ্ছে। ঠিক আছে? যেমন 1 নভেম্বর থেকে আমাদের স্টার্ট হয়ে গেছে, সেটা হচ্ছে ইংলিশ ভোকাবুলারির ওপরে অপূর্ব স্যারের ক্লাস। প্রত্যেকজন টিচার আলাদা আলাদাভাবে T20-র ব্যাচ অর্গানাইজ করছেন, পড়াচ্ছেন। অর্থাৎ যারা মনে করছো যে অল্প সময়, আমাদের হাতে সময় নেই, আমরা অল্প সময় মেন জিস্টটা তুলে এনে পড়ব অল্প সময়ের মধ্যে, একদম কুইক, তাই জন্যই এই T20 ব্যাচটার নামকরণ করা হয়েছে। T20 50 ওভার তোমার খেলার দেখার দরকার নেই, 20 ওভারেই তুমি খেলা দেখে এনজয় করো। অর্থাৎ এটাই হচ্ছে T20-র মেন ফান্ডা বা বৈশিষ্ট্য। বুঝতে পারলাম? এছাড়াও আরও কিছু ব্যাচ চলছে, যেমন তোমরা জানো যে ব্যাংকিং সেক্টরের যে ব্যাচটা আছে সেটা অলরেডি আমরা কিন্তু এখন মাতৃভাষায় দিতে পারছি, আঞ্চলিক ভাষায় পরীক্ষা দিতে পারছি। তাই ব্যাংকিংয়ের ওপরেও আমাদের কিন্তু কোর্স রয়েছে, তোমরা স্টোর ভিজিট করে সেই জিনিসটা দেখতে পারো। সবথেকে বড় কথা যেটা খুব ইম্পর্টেন্ট একটা কোর্স, মানে এটা আমার মনে হয়েছে পার্সোনালি, সেটা হচ্ছে জেনারেল এক্সপ্রেস যেটা রয়েছে আমাদের, এটাও তুমি দেখতে পারো। এই কোর্সটাতে 12 মাসের জন্য আপকামিং যতগুলো পরীক্ষার যা যা কোর্স লঞ্চ হবে কেন তোমরা কিন্তু সেটা পাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর WBCS মহাপ্যাক তো অবশ্যই রয়েছে, এর ওপরে তো আর কিছুই হয় না। মহাপ্যাক হচ্ছে একটা বড় বিল্ডিং, যে বিল্ডিংয়ের ভেতরে ঢুকলে তুমি সমস্ত ঘরগুলোকে দেখতে পারবে, সেটা লাক্সারি ঘর হোক, সেটা কম ছোট ঘর হোক, সেটা বড় ঘর হোক, XYZ যাবতীয় জিনিস কিন্তু তুমি দেখতে পারবে। তাই মহাপ্যাক পারচেস সব থেকে বুদ্ধিমানের কাছে, কারণ মহাপ্যাক যদি আমরা একবার পারচেস করে নিই WBCS মহাপ্যাক, তাহলে সমস্ত কিছু অ্যাক্সেশন কিন্তু আমরা পেয়ে যাব উইথ WBCS অপশনাল ক্লাসও। তোমরা জানো টোটাল আমরা 3টে অপশনাল ক্লাস করাচ্ছি। একটা হচ্ছে হিস্ট্রি, স্টার্ট হচ্ছে 22 তারিখ থেকে, আর বাকি দুটো চলছে, একটা হচ্ছে জিওগ্রাফি, আরেকটা হচ্ছে অ্যানথ্রোপোলজি। তাই যারা মহাপ্যাক পারচেস করছো
তাহলে তারা এইগুলোর কিন্তু ফ্রি অ্যাক্সেশনটা পেয়ে যাবে। আর যারা T20 করছো বা আদার্স ছোটো ছোটো কোর্সগুলো করছো, কিন্তু তাদের WBCS এর ক্ষেত্রে অপশনাল পেপার হিস্ট্রি তুমি চুজ করে রেখেছো, তাহলে কীভাবে করবে? এই ছোট্ট একটা কোর্সটাতে তুমি ভর্তি হতে পারো, সেটা WBCS এর এই অপশনালে শুধু হিস্ট্রির ওপরে, যেটা 160 ঘন্টার ক্লাস রয়েছে, এবং আমি ক্লাসটা নেব, এবং স্টার্ট হচ্ছে 22শে নভেম্বর থেকে 160 ঘন্টার ক্লাস। এবং প্রত্যেকটা কোর্সের যেটা তোমার দরকার সেই কোর্সটাই তুমি পারচেস করার ক্ষেত্রে তোমাকে কিন্তু ফ্যাকাল্টি কোড অবশ্যই ইউজ করতে হবে। আমার ফ্যাকাল্টি কোড হচ্ছে Y368। নিচে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা পেজে কিন্তু কোড লেখা রয়েছে ডান দিকে, সেই কোডটাই আমার ফ্যাকাল্টি কোড। তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো, যখন তুমি পারচেস করবে, যে কোনো কোর্স তুমি পারচেস করো না কেন, অপশনাল থেকে শুরু করে T20 থেকে শুরু করে ব্যাংকিং থেকে শুরু করে বা যে XYZ যা তুমি পারচেস করো না কেন, সেক্ষেত্রে ফ্যাকাল্টি কোড ইউজ করলে আমরা কিন্তু এক্সট্রা বেনিফিট কিছু পাই, অর্থাৎ পার্সেন্টেজ কিন্তু ডিসকাউন্ট পাই। সেটা শুধু আমার ফ্যাকাল্টি কোড বলে নয়, এখানে যারা যারা পড়াচ্ছেন প্রত্যেকেরই তোমরা জানো আলাদা ইন্ডিভিজুয়াল ফ্যাকাল্টি কোড আছে, তাহলে সেটাকে তোমরা কিন্তু ইউজ করতে পারো। ক্লিয়ার? চলো এবার দেখে নিই আমাদের শেষ মুহূর্তে একদম এই এক নজরে সমস্ত প্রশ্নের উত্তর আমি সেই কারণেই রাখি। 1 নম্বর হচ্ছে যারা প্রথম থেকে দেখছো তারা নিজেকে একবার ঝালিয়ে নেওয়ার জন্য এটা খুব অপরিহার্য আমার মনে হয়। আর 2 নম্বর হচ্ছে যারা কোনো কারণে কিছুক্ষণ বাদে জয়েন করলে প্রথম পয়েন্টটা হয়তো দেখতে পারলে না, সেকেন্ড পয়েন্টটা দেখতে পারলে না, তাদের কাছেও একটা ওভারঅল কনসেপ্টটাকে গ্রোথ করার জন্য বা বিল্ড করার জন্য আমি এই পয়েন্টটা সবার লাস্টে লিখেছি। তাই এটা হচ্ছে এক নজরে সমস্ত প্রশ্নের উত্তর। তাহলে এক নজরে সমস্ত প্রশ্নের কোন প্রশ্নটা আমরা দেখছি হলো শেরশাহকে কি আমরা একজন সংস্কারক বা একজন উদ্ভাবক কি বলতে পারি? এই হচ্ছে আমাদের প্রশ্ন। আমাদের অ্যান্সারটা স্টার্ট হচ্ছে সূচনা দিয়ে এবং 4টে পয়েন্ট আলোচনা করার মাধ্যমে। পয়েন্টগুলো হচ্ছে প্রথমে শেরশাহের উদ্ভব বা সূচনা, 2 নম্বর হচ্ছে জনকল্যাণ পটভূমিকায় শেরশাহকে দেখা, 3 নম্বর হচ্ছে ধর্মনীতির ক্ষেত্রে শেরশাহকে দেখা, 4 নম্বর হচ্ছে তার জাতীয়তাবাদীর নীতির ক্ষেত্রে শেরশাহকে দেখা, ঠিক আছে। আর 5 নম্বর যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে স্থাপত্য ভাস্কর্যের ক্ষেত্রে শেরশাহকে দেখা, আর সবার লাস্টে উপসংহার বা সমালোচনা। তাহলে প্রথমে একদম শর্টে একটু বলে দিই, শুনে নাও মন দিয়ে, চোখ বন্ধ করে শুনে নাও, তাহলে মনে থাকবে ব্যাপারটা। সেটা হচ্ছে কি, মধ্যযুগের ইতিহাসে আকবরের পূর্বসূরি হিসাবে কোনো সুলতানকে যদি আমরা দেখতে চাই তাহলে শেরশাহ ছাড়া আর কাউকে আমরা দেখতে পাই না। এর ক্ষেত্রে শেরশাহের তার অদম্য চেষ্টা, তার পারিশ্রমিক মনোভাব, তার ধর্ম সহিষ্ণুতা, এইগুলো তাকে একজন শ্রেষ্ঠ নরপতির আদর্শে কিন্তু অনুপ্রাণিত করেছিল এবং শ্রেষ্ঠ নরপতির আসনে কিন্তু বসিয়েছিল। কিন্তু শেরশাহের জীবন যদি আমরা দেখি তাহলে দেখব শাসারামের একজন সামান্য জায়গিরদারের ছেলে হিসাবে তিনি তার জীবনযাত্রা শুরু করে এবং তার সাহসিকতা, অদম্য ইচ্ছা, এইগুলোর দ্বারা তিনি কি করলেন, তিনি কিন্তু দীর্ঘদিন ধরে চলা মুঘল বংশের কিছু দিনের জন্য অবসমাপ্তি ঘটিয়ে নিজে একটা বংশ তৈরি করলেন, অর্থাৎ দিল্লির সিংহাসনে নিজে বসে পড়লেন। অনেক ঐতিহাসিক রয়েছেন যারা শেরশাহের কথা আলোচনা করতে গিয়ে নেপোলিয়নের সঙ্গে শেরশাহকে তুলনা করেছেন, যে দুইজনই সাধারণ সৈন্য হিসাবে জীবন শুরু করেছিলেন এবং আস্তে আস্তে তারা অসাধারণের পথে গেছে। অবশ্যই ঠিক, কিন্তু শেরশাহের এই সমস্ত গুণাবলীর মধ্যে থেকেও আমরা দুটো জিনিস তার একটু নেগেটিভ দেখতে পেয়েছিলাম। যেমন হচ্ছে তিনি জিজিয়া কর তুলে দেননি কোনো সময়, জিজিয়া কর তার সময় প্রচলিত ছিল 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে শেরশাহের ক্ষেত্রে যে জিনিসটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে রাজপুতদের সঙ্গে যখন তিনি যুদ্ধ করতে গেছিলেন তখন তিনি কিন্তু সেই যুদ্ধটাকে জেহাদের নামকরণ করেছিলেন। তাহলে এই নেগেটিভ থাকলেও তিনি অজস্র ভালো কাজ করেছিলেন। তাই ঐতিহাসিকরা বলছেন এটা মধ্যযুগের সাধারণ ব্যাপার, এইগুলো নিয়ে মাথা ব্যথা করে কোনো লাভ নেই। তাই শেরশাহ তার ভালো গুণাবলীর দ্বারা ওই খারাপ গুণাবলীগুলোকে চাপিয়ে রাখতে সক্ষম হয়েছিলেন। তাই সবথেকে বড় কথা, সূচনাতে আমরা লাস্টে এটা বলেই শেষ করেছিলাম সূচনাতে, যে শেরশাহ এমন একজন উজ্জ্বল নক্ষত্র যিনি কিনা ওই মধ্যযুগের বা সুলতানি যুগের আলাউদ্দিন খলজি এবং মোহাম্মদ বিন তুগলকের সঙ্গে মুঘল যুগের আকবরের মেলবন্ধনের কাজ করেছিলেন। এটা হচ্ছে সূচনার মধ্যে বলেছিলাম। জনহিতকর কার্যাবলীর মধ্যে বলেছিলাম যে শেরশাহ একজন জনকল্যাণমূলক রাজা ছিলেন এবং জনকল্যাণের উপরে নির্ভর করেই তিনি তার সাম্রাজ্য গঠন করেছেন। তাই অনেক ঐতিহাসিক শেরশাহকে কি বলছেন, যে শেরশাহ হচ্ছেন জনগণের অভিভাবক।
তবে শেরশাহ তার শাসন ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে আলাউদ্দিন খলজি এবং মোহাম্মদ বিন তুগলক দুজনের নীতি কিন্তু তিনি মেনে চলেছিলেন। অর্থাৎ শাসন ব্যবস্থা থেকে উলেমাদের যতদূর সম্ভব সরিয়ে দেওয়ার চেষ্টা তিনি কিন্তু করেছিলেন। শাসন ব্যবস্থার প্রত্যেকটি কাজে তার নজরের মধ্যে কিন্তু ছিল, অর্থাৎ সেটা সৈনিক হোক, সেটা বিভিন্ন দপ্তরের কার্যাবলী হোক, তিনি কিন্তু নিজের কন্ট্রোলে রেখেছিলেন। সেনাবাহিনীকে তিনি প্রতিনিয়ত তত্ত্বাবধান করেছিলেন, নজরদারি করেছিলেন, পরামর্শ দিয়েছিলেন। অর্থাৎ শেরশাহ তার শাসন ব্যবস্থাকে তিনি উলেমা মুক্ত ঠিক করতে পারেননি, এটা ঠিকই, কিন্তু শাসন কার্য থেকে যত দূর সম্ভব তিনি উলেমাদের কিন্তু সরিয়ে রাখারই চেষ্টা করেছেন, এটা মাথায় রাখতে হবে। এবং তার ধর্ম সহিষ্ণুতার মধ্যে যদি আমরা দেখি, তাহলে তিনি যদিও জিজিয়া কর বন্ধ করেননি, কিন্তু তা সত্ত্বেও তিনি তার শাসন ব্যবস্থার উচ্চ পদে তিনি কিন্তু হিন্দুদের স্থান দিয়েছিলেন। কারণ তার সেনাপতি একজন হিন্দু ছিলেন, যার নাম হচ্ছে ব্রহ্মজিৎ কৌর। তবে এই সমস্ত ভালো গুণাবলীর পরিপ্রেক্ষিতেও কেউ না কেউ তো সমালোচনা করবে। তারা সমালোচনা করে বলছেন যে এই সমস্ত গুণাবলীর মধ্যেও পক্ষপাতিত্ব দোষ আছে, কিন্তু যদিও ম্যাক্সিমাম ঐতিহাসিকই সেটাকে কিন্তু মানতে সক্ষম হননি। এটা হচ্ছে তার জনহিতকর কার্যাবলীর মধ্যে আলোচনা করেছি। ধর্মনীতির মধ্যে আমরা কি আলোচনা করছি? বলেছিলাম যে শেরশাহের ধর্মনীতিতে কোনো রাজ পরিবারের রক্ত কিন্তু ছিল না, এবং যদি দিল্লির সিংহাসনকেই বিচার করি তাহলে সেই ক্ষেত্রে বলবো শেরশাহের অধিকার কিন্তু বেশি ছিল, কারণ শেরশাহ টোটাল 3 পুরুষ ধরে ভারতবর্ষে বসবাস করছে, আর মুঘলরা সবে এসেছে। তাই 68 বছর বয়সেও সিংহাসনে বসেও শেরশাহের মধ্যে অদম্য ইচ্ছা এবং জনহিতকর কার্যাবলীর পরিকল্পনা এবং ধর্মীয় সহিষ্ণুতা তাকে মধ্যযুগের একজন শ্রেষ্ঠ মুসলিম নরপতিতে পরিণত করেছিলেন। তবে তিনি অন্যায় কিছু প্রশ্রয় দেননি, অন্যায় কোনো কাজকে তিনি প্রশ্রয় দেননি। সাম্রাজ্যে কোনো অন্যায় ঘটলে তিনি তার বিধান দিয়েছেন, অন্যায়কে শাস্তি দিয়েছেন। কৃষকদের প্রতি বিশেষ যত্নবাদ ছিলেন, এই জন্য ঐতিহাসিক স্মিথ যথার্থই তার সম্পর্কে একটা কথা বলে দিয়েছেন। কি বলেছেন? যে যদি আকস্মিকভাবে শেরশাহের মৃত্যু না ঘটতো তাহলে হয়তো মুঘল বংশটাই তৈরি হতো না। এই পয়েন্টটা আমরা ধর্মনীতির মধ্যে বলেছিলাম। জাতীয়তাবোধের বিকাশে কি বলেছিলাম? যে শেরশাহ একজন শুধুমাত্র সৈনিক ছিলেন না, তিনি কিন্তু একজন সুদক্ষ পরিকল্পনাকারীও ছিলেন। না হলে হুমায়ুনের দুর্বলতার দিকগুলোকে তারা কখনোই কিন্তু একত্রিতভাবে ধরতে পারতেন না। তাই হুমায়ুন যত ভুল করেছে শেরশাহের তত লাভ হয়েছে। এবং যখন আমরা দেখেছিলাম যে আফগান শক্তি যখন ছত্রছাড়া হয়ে গেছিল, তাদেরকে একত্রিত করেছিল, জাতীয়তাবোধে উন্মুক্ত করেছিল কে? এই শেরশাহ। এটা তার একটা অন্যতম প্রতিভার মধ্যে, অন্যতম উদ্ভাবনী শক্তির মধ্যে উল্লেখযোগ্য। এরপরে কি আলোচনা করেছিলাম? স্থাপত্যের ক্ষেত্রে। তাহলে শেরশাহের সময় আমরা বলেছিলাম যে তিনি যেমন আরবি, ফার্সি এই সমস্ত ভাষায় তিনি একজন বিদ্বান ছিলেন বা জানতেন, তার এই শিক্ষা নীতি বা শিক্ষার বৈশিষ্ট্য পড়েছিল তার স্থাপত্যের মধ্যে। তাই তার স্থাপত্যের মধ্যে আমরা হিন্দু, মুসলিম, পারসিক, আফগান এই সমস্ত স্থাপত্যের সংমিশ্রণ দেখতে পাই। বিশেষ করে তার উদাহরণ হচ্ছে দিল্লির পুরানা কেল্লা, যেখানে হিন্দু মুসলিম স্থাপত্যের একটা অনবদ্য সংমিশ্রণ আমরা এখানে দেখতে পাই। এবং তার যদি সমাধিস্থলটা দেখি, সাসারামের সমাধিস্থল যদি দেখি, তাহলে দেখব যে সেটা কিন্তু তার চরিত্রের প্রতিভাকেই বিকশিত করছে, এমন স্থাপত্য তিনি তৈরি করেছেন। তাই সবার লাস্টে আমরা এটাই বলবো যে এত কিছু আমরা যে দেখলাম শেরশাহের সম্পর্কে, এত কিছু উন্নতি দেখলাম, এত কিছু জনহিতকর কার্যাবলী দেখলাম, বিচার ব্যবস্থার উন্নতি দেখলাম, রাস্তাঘাটের উন্নতি দেখলাম, সমস্ত কিছু রাজনৈতিক সাংগঠনিক শক্তি হিসাবে যে তার বিকাশ দেখলাম, প্রত্যেকটা দিকের ক্ষেত্রে আমরা অবশ্যই শেরশাহকে একটা উচ্চ আসনে বসাতে পারি। কিন্তু তার শাসন ব্যবস্থার ক্ষেত্রে মানে এটা আমরা বলতে পারি না যে তিনি মৌলিক কিছু চালু করেছিলেন, মৌলিকতা কিন্তু নেই। তবে আলাউদ্দিন খলজি এবং মোহাম্মদ বিন তুগলকের যেই সমস্ত নীতিগুলো তার পছন্দ করেছিল, সেই নীতিগুলোকে তিনি কি করেছিলেন, নিজের মতো করে যেখানে দরকার সেই জায়গাতে তিনি প্রবর্তন করেছিলেন এবং তিনি সাকসেসফুল হয়েছিলেন। তাই অনেক ঐতিহাসিক এটাই বলেছেন যে তার এই গুণাবলীর ভিত্তিতে মধ্যযুগের ভারতবর্ষে ইতিহাসে মহান আকবরের পরেই তিনি কিন্তু বা তার নামটা কিন্তু উল্লেখিত হয়েছে। তাহলে এই সমস্ত দিকের বিচার করে আমরা শেরশাহকে দেখতে পাই সুরবংশ যেমন তিনি প্রতিষ্ঠা করলেন, তাহলে সেটা তার উদ্ভাবনী শক্তির মধ্যে পড়ছে।
ঠিক আছে। আর তিনি কি করলেন, প্রজাহিতৈষী কার্যাবলীর মাধ্যমে নিজেকে একজন মহান সম্রাটের নামে চিহ্নিত করে রাখলেন। তাহলে সেটা তার মানে সংস্কারক হিসাবেও আমরা তাকে দেখতে পারলাম। এই হচ্ছে আজকেকার কোশ্চেন। এক নজরে আমাদের কোশ্চেন আলোচনা কিন্তু কমপ্লিট হলো। তাহলে এই যে আলোচনা করলাম, যদি আমার আলোচনা বুঝে যাও, তাহলে এর ওপরে বেস করে তুমি একটা নোট তৈরি করে নিও, ঠিক আছে। আর যদি, যেহেতু এই ক্লাসটা বারবার বলছি রেকর্ড দিচ্ছি, আমি এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, তাই যদি কোথাও অসুবিধা হয়, আমি বারবার একটা পয়েন্ট বহুবার আলোচনা করেছি, তাও যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশানে একটু লিখে দিও। নেক্সট যখন লাইভে আসবো সেটা নিয়ে আমি আলোচনা করে দেবো। ক্লিয়ার? ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করে দেবে, এবং যারা নতুন আজকে এই ক্লাসটা দেখছি এই চ্যানেলটাতে, তাহলে আড্ডা 24/7 বাংলা আড্ডা 24/7 WBCS টপার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে। তাহলে আজকের দিনটা প্রত্যেকের কাছে শুভ হোক, সবাই ভালো থেকো, এই বলে ক্লাসটা আজকে শেষ করছি। থ্যাংক ইউ।